আসসালামু আলাইকুম। আজ 19 মে 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুভেন্দু গরুর মাংস খাওয়ায় যা বললেন বিজেপি নেতারা। হঠাৎ ইউটার্ন, নমনীয় হলো আমেরিকা ও ইরান দুপক্ষই। 3 দিনেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি ডুয়েট ভিসি। এবার বিস্তারিত। কট্টর ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর দল বিজেপির অন্যতম নেতা শুভেন্দু অধিকারী এবার খেলেন 3 বাটি গরুর মাংস। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। একে তো মুসলমানদের নিয়ে নানা সময়ে বাজে মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে, তার উপর আবার সে কট্টর হিন্দু। মুসলমান বিদ্বেষী শুভেন্দুর এভাবে কোরবানির গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে এখন তো তোলপাড় পুরো পশ্চিমবঙ্গ। ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে গেলে ভারতীয় একটি গণমাধ্যমকে এই ব্যক্তি বলেন, 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি কোরবানির গরুর মাংস টপাটপ গিলে ফেললো সে আমার সামনেই। এ আবার নিজেকে হিন্দু দাবি করে। হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এখন মুসলমানদের ঘরে ঘরে কোরবানির গরুর মাংস খেতে লজ্জা করে না? এদিকে শুভেন্দু অধিকারী কোরবানির আগে বলেছিল ভারতে কাউকে গরু কোরবানি দিতে দেবে না। গরু বাঁচাও বলে উঠে পড়ে লেগেছিল কট্টর এই ইসলাম বিদ্বেষী। অথচ কোরবানির দিন কিনা মুসলমানের ঘরেই 3 বাটি গরুর মাংস খেলো সে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই শুভেন্দুকে রীতিমতো ধুয়ে দিচ্ছে স্বয়ং ভারতীয়রাই। শুভেন্দুর দল বিজেপির এক স্থানীয় নেতা ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, বিজেপি দলটাকে ধ্বংস করার জন্য এই 1 চামচাই যথেষ্ট। শুভেন্দু অধিকারীকে দলে রাখলে আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখ দেখবেন নরেন্দ্র মোদী। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করা শুভেন্দু কি করে মুসলমানদের কোরবানির মাংস খায়? মুসলমানদের নিয়ে আরেকবার বাজে কথা বললে শুভেন্দু, তোমায় আমরা ভারত ছাড়া করব। ভোটের নেশায় এখন নিজের ধর্ম ভুলে গরুর মাংস খাচ্ছ, তোমায় আর কেউ ভোট দেবে না। অন্যদিকে এপ্রিলে ঘটে যাওয়া কাশ্মীর হামলার ঘটনায় শুভেন্দু সরাসরি মুসলমানদের উপর দায় চাপিয়ে মুসলিমদের 260টি লাশ ফেলার হুমকি দিয়েছিল। আর মাঝে মধ্যে সে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে মুসলমানদের ছোট করে দেখে। এবার সেই কিনা নিজের স্বার্থে একে একে 3 বাটি গরুর মাংস সাবার করল। ইরান ও মধ্যপ্রাচ্যের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে ইরানের উপর মঙ্গলবার পরিকল্পিত নতুন হামলা স্থগিত করেছেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে যে এমন একটি সমঝোতা হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গ্রহণযোগ্য হবে। তিনি আরও বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তবে তিনি সতর্ক করে বলেন, গ্রহণযোগ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় পরিসরের হামলা চালাতে প্রস্তুত থাকবে। এর জবাবে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে কৌশলগত ভুল হিসাব না করার আহ্বান জানান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের বিমান হামলা শুরু করে। পাল্টা জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পরিস্থিতিতে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের নতুন হামলা হলে ইরান আবারও প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটি খুবই ইতিবাচক অগ্রগতি, তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখতে হবে। তিনি বলেন, অতীতেও কয়েকবার সমঝোতার কাছাকাছি পৌঁছেও আলোচনা ভেস্তে গেছে, তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে হচ্ছে। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে সমঝোতার খুব ভালো সম্ভাবনা আছে। যদি বোমাবর্ষণ ছাড়াই সেটা করা যায় তাহলে আমি খুবই খুশি হব। এপ্রিল মাসে আলোচনার সুবিধার্থে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। মাঝে মধ্যে বিচ্ছিন্ন হামলা হলেও সেটি মোটামুটি বহাল রয়েছে। এদিকে ইরান এখনও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বিশ্বে সমুদ্র পথে পরিবাহিত প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে যায়। ইরানের এই অবস্থানের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। অন্যদিকে ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগুলো অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি সতর্ক করে বলেছেন, নতুন করে হামলা হলে এমন নতুন ফ্রন্ট খোলা হবে যেখানে প্রতিপক্ষের অভিজ্ঞতা কম এবং দুর্বলতা বেশি। এর আগে রোববার ট্রাম্প বলেছিলেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে।
তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। ইরান জানিয়েছে ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবের জবাব তারা দিয়েছেন এবং পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী তেহরানের দাবির মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা এবং যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের একটি মাত্র পারমাণবিক স্থাপনা চালু রাখা এবং উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি তোলা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দেন ইরান 20 বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে রাজি হলে সেটি বিবেচনা করা হতে পারে। এর আগে তিনি পুরো কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা অভিযোগ করে আসছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখা ও তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করার শর্ত দিয়েছিল ওয়াশিংটন। সময় নিয়ে পর্যালোচনা শেষে এবার ওই শর্তের জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে সংশোধিত প্রস্তাব পাঠানো হয়েছে। এবারও শর্তের তালিকা দীর্ঘই রেখেছে তেহরান, অর্থাৎ 14 দফায় রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ সম্মেলন করে 14 দফা প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দীর্ঘ তালিকার শর্তগুলো কি কি তা স্পষ্ট করে জানাননি তিনি। ইরানের নিরাপত্তার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো তেহরানের সংশোধিত প্রস্তাব ফাঁস হয়েছে বলে দাবি করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া। সোমবার তারা কয়েকটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশগুলো প্রকাশ করেছে। আল আরাবিয়া জানিয়েছে ফাঁস হওয়া প্রস্তাবে দেখা গেছে ইরান শর্ত সাপেক্ষে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন ইরানের ইউরেনিয়াম তাদের কাছে নিয়ে আসা হবে। তবে তেহরান জানিয়েছে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নয়, শর্ত সাপেক্ষ রাশিয়ার কাছে পাঠানো হবে। এছাড়া ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখারও প্রস্তাব দিয়েছে, কিন্তু স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করার কোনো নিশ্চয়তা দেয়নি তারা। যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করেছে ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বাদ দিতে হবে। সংশোধিত প্রস্তাবে ইরান আরও বলেছে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ চায় না, তবে এর বদলে অর্থনৈতিক ছাড় দিতে হবে। ইরানি আলোচকদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে ইরান 14 দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের প্রধান লক্ষ্য হল যুদ্ধ বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস অর্জন করা। এর আগে যুদ্ধ বন্ধ ও শত্রুতা অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে 5 দফা প্রস্তাব দেওয়া হয়। সামরিক বহর ও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে গণ বিয়ের আয়োজন করেছে ইরান। দেশটিতে সরকারিভাবে এই আয়োজন করা হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরান সরকার রাজধানীতে 1000 দম্পতির জন্য গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিয়ের আনুষ্ঠানিকতার সঙ্গে দেশপ্রেমমূলক নানা প্রতীক যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পতাকা ও নেতাদের প্রতিকৃতি। এছাড়া বিয়েতে লিমুজিনের পরিবর্তে সামরিক যানবাহন ব্যবহার করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে এসব আয়োজনের মধ্যে ইমাম হুসেইন স্কোয়ারে 110টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। এদিকে যুদ্ধ বন্ধ ও পরস্পরের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন 14 দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ। সূত্রটি সোমবার জানিয়েছে সম্প্রতি ইরানের আগের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র 14 দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এরপর সংশোধন এনে পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন 14 দফা পাঠিয়েছে তেহরান। সূত্রটি আরও জানায় বার্তা আদান প্রদানের সাম্প্রতিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরান আবারও সংশোধিত 14 দফা পাঠিয়েছে, যা পাকিস্তানি মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। জানা গেছে নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধের আলোচনা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির পদক্ষেপের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় পাকিস্তান, দুই পক্ষই সমঝোতা শর্ত চাপাচ্ছে, আর সেই শর্ত চালাচালি করার দায়িত্ব ইসলামাবাদের। বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, কবে পুরোপুরি থামবে পশ্চিম এশিয়ার সংঘাত? তবে এই আশঙ্কা উৎকণ্ঠার মধ্যে পাকিস্তান আবারও একবার সৌদি আরবে যুদ্ধবিমান পাঠালো। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 8000 সেনা সৌদিতে পাঠিয়েছে পাকিস্তান। এছাড়াও
পাক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে, পাঠানো হয়েছে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। কেন এত সেনা যুদ্ধ বিমান পাঠালো পাকিস্তান? রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সৌদির সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে পাকিস্তানের। সেই চুক্তির শর্ত অনুযায়ী সৌদিতে যুদ্ধবিমান সেনা পাঠিয়েছে তারা। আগেও যুদ্ধবিমান পাঠানো হয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে এই প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তান এবং সৌদি আরব। সৌদিতে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ওই চুক্তিতে কি কি শর্ত রয়েছে তা নিয়ে বিশদে দুদেশের কেউই মুখ খোলেননি। তবে উভয় পক্ষই জানিয়েছিল যে এক দেশে আক্রমণ হলে দ্বিতীয় দেশ তা নিজেদের উপর আক্রমণ বলেই ধরে নেবে আর তখনই প্রতিরোধ হিসেবে সাহায্য করবে। পাক এবং সৌদির বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে প্রায় 16টি বিমানের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন পাঠিয়েছে পাকিস্তান। তার মধ্যে বেশিরভাগ যুদ্ধ বিমানই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17। এপ্রিলের শুরুতেও এই একই যুদ্ধবিমান সৌদিতে পাঠিয়েছিল পাকিস্তান। যুদ্ধবিমান বা যে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে তা পরিচালনার দায়িত্বে থাকবে পাকিস্তানি, তবে খরচ দেবে সৌদি আরব। দেশের বাইরের আরও খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল। সেই ঘটনার প্রায় 4 বছর পর নতুন করে আলোচনায় এসেছে একটি গোপন কূটনৈতিক তারাবার্তা, যা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংস্থা ড্রপসাইট। পাকিস্তানে এ ধরনের কূটনৈতিক বার্তা সাইফার নামে পরিচিত। প্রকাশিত ওই বার্তায় উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এতে ইঙ্গিত পাওয়া যায় ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণের পেছনে ওয়াশিংটনের ভূমিকা ছিল। এর আগে থেকেই ইমরান খান তার সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে আসছিলেন। বিভিন্ন বক্তব্যে তিনি এই সাইফারের প্রসঙ্গ উল্লেখ করে দাবি করেছিলেন তার সরকারকে হটানোর পেছনে আন্তর্জাতিক চাপ কাজ করেছে। কেবল I-0678 নামে পরিচিত এই নথিতে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ খান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লুর বৈঠকের বিস্তারিত তথ্য রয়েছে। 2022 সালের এপ্রিলে মেয়াদ পূর্তির প্রায় 1.5 বছর আগে ইমরান খানকে সরিয়ে দেয়া হয়, আর এই ঘটনার প্রায় 1 মাস আগে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও ইকোনমিক টাইমস সহ ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ফাঁস হওয়া তারাবার্তায় পাওয়া তথ্য অনুসারে ওয়াশিংটনের বিরাগভাজন হয়েছিলেন ইমরান খান। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ইমরানের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার বিষয়টি ওয়াশিংটনের অসন্তুষ্টির মূল কারণ। বার্তা অনুযায়ী ডোনাল্ড লু মত দেন, ইমরানকে সরিয়ে দেয়া হলে ইসলামাবাদ ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো হতে পারে। নথিতে লুর বরাত দিয়ে বলা হয়েছে, আমার মতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট সফল হলে ওয়াশিংটন সবকিছু ক্ষমা করে দেবে। সাবেক তারকা ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন পাকিস্তানের শাসক পরিবর্তনের নেপথ্যে আছে ওয়াশিংটন। নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখার ইচ্ছা এবং রাশিয়া চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতিবাচক অবস্থানের সঙ্গে সুর মেলাতে অনীহার কারণেই দূর থেকে কলকাঠি নেড়েছে ওয়াশিংটন। ওয়াশিংটন বরাবর এসব অভিযোগ অস্বীকার করেছে। এ ধরনের দাবিতে সত্যতা নেই এবং ইমরান কখনোই তার এই দাবির সপক্ষে বস্তুনিষ্ঠ প্রমাণ উপস্থাপন করতে পারেননি, এমনটাই বলেছে ওয়াশিংটন। 2022 সালে অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে বাধ্য হন ইমরান খান। এর আগে দেশটির কোনো নেতাকে এভাবে অপসারিত হতে হয়নি। এর 1 বছর পর ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতি মামলা দায়ের করা হয়। তারপর থেকে তিনি কারাগারে আছেন। 2024 সালের সাধারণ নির্বাচনের আগে তার দল তেহরিকি ইনসাফ PTI এর বিরুদ্ধে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। দলের ব্যানারে কেউ নির্বাচনে অংশ নিতে পারেনি। তাদের ক্রিকেট ব্যাট মার্কাও নিষিদ্ধ করা হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে অনেকে জয়লাভ করলেও পার্লামেন্ট সদস্য হিসেবে তাদের নিবন্ধন হয়নি। এবার জানাবো দেশের খবর। গাজীপুরের ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা অচলাবস্থা অব্যাহত রয়েছে। নিয়োগের 5 দিন পেরিয়ে গেলেও আন্দোলনের কারণে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। গত রোববার আন্দোলনরত শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 23 জন আহত হন। ওই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরবর্তীতে মামলা দায়ের করে। এর আগে গত বৃহস্পতিবার
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে 4 বছরের জন্য ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আন্দোলনকারীদের একটি অংশের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসলামী ছাত্র শিবিরও মাঠে থাকে বলে জানা গেছে। ফলে ক্যাম্পাসে উত্তেজনা আরও বাড়ে। গাজীপুর সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 200 থেকে 250 জনকে আসামি করে মামলা করেছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে মঙ্গলবার সকালে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে উপাচার্য এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, তিনি নিয়মিত প্রশাসনিক কাজ চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থী ও স্টাফদের বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশ করা হবে। বর্তমানে ক্যাম্পাসে বড় কোনো সংঘর্ষ না থাকলেও প্রশাসনিক অচলাবস্থা ও অনিশ্চয়তা এখনও কাটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবনে সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন কোনো কাজে নামবেন তখন সেই কাজের বিষয়ে আত্মবিশ্বাস যেমন থাকতে হবে, ঠিক তেমনি দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু অনেক সময়ই আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, যা আমাদের কাজকে সফলতায় নিয়ে যেতে প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। প্রিয় বন্ধুরা, এই জন্যে আসুন, যখনই কোনো কাজ করতে আমরা যাব তখন সেই কাজটি কি সত্যিকার অর্থে করব না করব না সেটা আমরা ভেবে নেই, চিন্তা করি। দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে সাহসের সঙ্গে এগিয়ে চললে বিজয় অবশ্যই আসবে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।